আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করতেছি ওয়ান শট এমসিকিউ ক্লাস হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছের উপর। ওয়ান শট মানে একশোটে গোল। সবাই জয়েন করে ফেলো। আমি কিছুক্ষণ সময় নিব, তারপর শুরু করব আসল ক্লাস, ঠিক আছে? আচ্ছা, সবাই জয়েন করো। সারাটা দিন পরিশ্রম করে আসলাম, এখন একটু আমার যে দুঃখটা কেউ বুঝবো। আচ্ছা, সবাই জয়েন করো। সবাই জয়েন করো। আচ্ছা, সবাই জয়েন করে কিছুক্ষণ সময় নেই, তারপরে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ভালোবাসা দেখলো না। ঠিক আছে, কালকে প্রতিদিন এক পর কিনে নিয়ে আসবো। আচ্ছা, এখন দেখা যাক কতজন জয়েন করলাম। আচ্ছা, জান্নাতুল ফেরদৌসী এন্ড আবু বক্কর জয়েন করছে, ঠিক আছে? আমরা শুরু করতেছি আমাদের আজকের ওয়ান শট এমসিকিউ ক্লাস। ক্লাসের নাম হচ্ছে হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছের উপর আমরা ক্লাস নিব, ঠিক আছে? ওকে, তো শুরু করা যাক। তোমরা কষ্ট করে একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও, হ্যাঁ? আচ্ছা, দেখো প্রথম কোয়েশ্চেনে আমরা চলে আসছি। শোনো, এখানে আমি যে সকল কোয়েশ্চেনগুলো করছি সব কয়েকটা ইম্পর্টেন্ট এবং বিভিন্ন ভার্সিটি বোর্ড এক্সাম বা হচ্ছে তোমার মেডিকেল এক্সামে আসছে, ঠিক আছে? ক্লোরোহাইড্রা ভিরিডিসমা এর কালার কেমন? সবুজ, বাদামি, বর্ণহীন নাকি সাদা? এই জিনিসটা তোমার মেন বইয়ে আছে, কিন্তু ভাইয়া এই কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য তোমার বই, যদি তুমি বইটা নাও পড়ো তাও পারবা, এটা তুমি বেসিক থেকেই অ্যান্সার করতে পারবা। এখানে ক্লোরো নামের একটা কথা আছে না? দেখো ভাইয়া, আমরা জানি ক্লোরোফিলের কালার কি বলো তো? ক্লোরোফিলের কালার হচ্ছে সবুজ। ক্লোরোফিলের কারণে গাছের রং সবুজ হয়, রাইট? সো যত জায়গায় আমরা ক্লোরো কথাটা পাবো সেটার কালার সবুজ হবে। ক্লোরোপ্লাস্টিডের কালার হচ্ছে সবুজ। আচ্ছা, তাহলে ক্লোরোহাইড্রা ভিরিডিসমা এর কালার কি হবে বলো দেখি? সবুজ হবে। এটা হয়ে গেল, হ্যাঁ? যদি বলো যে ভাইয়া এটা মেইন বইয়ে কোথায় আছে, তাহলে আমি তোমাদেরকে মেইন বই থেকে দেখাই দিতে পারি। এই যে দেখো, সবুজ বর্ণের হাইড্রার নাম হচ্ছে হাইড্রা ভিরিডিসমা, ক্লোরোহাইড্রা ভিরিডিসমা। দেখো, ক্লোরোহাইড্রা ভিরিডিসমা, এই ক্লোরো মানে সবুজ, কাজেই এর কালার হচ্ছে সবুজ, ঠিক আছে? ওকে, মিনহাজুল ইসলাম রাকিব বলেছে সবুজ, ভেরি গুড। ওকে, কোনটি হাইড্রার দেহের অংশ নয়? হাইপোস্টেম, দেহকাণ্ড, লেজ, পাদচাকতি?
হাইপোস্টেম দেহকাণ্ড, লেজ, পাদচাকতি। তোমরা কি হাইড্রা চিনো? একটা হাইড্রা দেখতে কেমন হয়? আসো আমরা দেখি হাইড্রা দেখতে কেমন হয়। এই যে দেখো, এই হচ্ছে আমাদের একটা হাইড্রা। তো এই হাইড্রার দেহে তিনটা অংশ আছে। একটি হাইড্রার দেহে তিনটি অংশ আছে, কি কি? হাইপোস্টেম, দেহকাণ্ড এবং পাদচাকতি। হাইড্রার কোনো লেজ নাই। ড্রয়িং এ যদি আমরা দেখি, এই অংশটার নাম হাইপোস্টেম, এই অংশটার নাম হচ্ছে দেহকাণ্ড এবং লাস্টের এইটার নাম হচ্ছে পাদচাকতি। হাইপোস্টেম, দেহকাণ্ড, পাদচাকতি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনটি হাইড্রার দেহের অংশ নয়। এই যে নয় কথাটাতে ফোকাস করবা, অনেক সময় এই নয় তোমাদের চোখেই পড়ে না। তাহলে হাইড্রার দেহের অংশ নয় লেজ। হ্যাঁ, হাইড্রার দেহের অংশ নয় লেজ, এইটা ভুল অ্যান্সার। হ্যাঁ, মানে নয়, এটা না, এটাই আর কি অ্যান্সার হবে। রুবাইয়াত জাহান, ভেরি গুড, লেজ। হ্যাঁ মিজান, ঠিক বলছো। শেখ স্বপন, এই যে আজকে নতুন কয়েকজনের মুখ দেখা যাচ্ছে। শেখ স্বপন, মিনহাজুল আবেদিন রাকিব, তোমরা নতুন। আচ্ছা, তোমরা কোন জেলা থেকে দেখতেছো একটু কমেন্ট করিও। এবার বলেছে যে শুক্রাশয়ের আকার কেমন? শুক্রাশয়ের আকার কেমন? তো আমরা যদি হাইড্রার দেহে যাই, আসো হাইড্রার দেহে যাই, তাহলে এই যে হাইড্রার দেহে কিন্তু শুক্রাশয় থাকে, ডিম্বাশয়ও থাকে। হ্যাঁ, তো এখানে শুক্রাশয়টা দেখতে এরকম কোণাকার হয়, আর ডিম্বাশয় দেখতে ডিমের মতো হবে। ডিম্বাশয় দেখতে ডিমের মতো হবে, রাইট? ইয়েস। আর শুক্রাশয় দেখতে কোণের মতো হবে। এই যে এখানে লেখাও আছে যে শুক্রাশয় হচ্ছে কোণাকার আর ডিম্বাশয় হচ্ছে ডিম্বাকার বা গোলাকার। ঠিক আছে, ডিম্ব মানে ডিম, সো ডিম্বাশয় অবশ্যই ডিমের মতো হবে। আর শুক্রাশয়ের আকার কোণাকার, এটা মনে রাখবা। তাহলে শুক্রাশয়ের আকার কেমন? আমরা পেলাম কোণাকার। ওকে, রাকিব হচ্ছে গাজীপুর থেকে। আচ্ছা, জান্নাতুল নূর, তোমার নামও নূর? আচ্ছা আচ্ছা, নূর বলছে লেস, ঠিক আছে। শামসুন নাহার, আচ্ছা ক্লাস করো। নূর কোথা থেকে দেখতেছো ক্লাস? ডিম্বাশয়ের আকার কেমন? এখানে ডিম্বাশয় চেয়েছে। ডিম্বাশয়ের আকার ডিমের মতো বা গোলের মতো, এই যে গোলাকার। মিজানো গাজীপুর থেকে। আলপনা আক্তার, আচ্ছা দেখো, এইবার বলেছে হাইড্রার অকোষীয় স্তর কোনটি? হাইড্রার অকোষীয় স্তর কোনটি? টেন্টাকল, সিলেন্টরন, মেসোডার্ম নাকি মেসোগ্লিয়া? এখানে খেয়াল করো, অকোষীয় স্তরের কথা বলেছে। তাহলে আমরা চলে যাই মেইন বইয়ে। খেয়াল করো ভাইয়া, হাইড্রার দেহে দুইটা কোষ স্তর আছে। দুইটা কোষ স্তর দিয়ে হাইড্রার দেহ গঠিত হয়। এই বাইরের স্তরটাকে বলা হয়, দেখো ভাইয়া খেয়াল করো, আমি যদি তোমাদেরকে একটু মার্ক করে দেখাই, এই যে বাইরে একটা কোষ স্তর আছে এবং ভিতরে আরেকটা কোষ স্তর আছে। হ্যাঁ, এইটা ভালো করে আমি তোমাদের দেখাইতে পারবো। এই জায়গায় নাম হচ্ছে অকোষীয় মেসোগ্লিয়া, দেখা যায় অকোষীয় মেসোগ্লিয়া। এটা পরীক্ষায় যে কতবার আসছে তার ঠিক নাই। চট্টগ্রাম থেকে দেখতেছে মুক্তা, জান্নাতুল নূর হচ্ছে নরসিংদী থেকে। আচ্ছা, ভালো লাগতেছে, তোমরা বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতেছো, ভালো লাগলো। রুবাইয়াত জাহান বলছে বাংলাদেশের মধ্যেই। আচ্ছা, ভালো বলছো। তো অকোষীয় মেসোগ্লিয়া স্তর থাকে হাইড্রাতে। হ্যাঁ, তাহলে হাইড্রার অকোষীয় স্তর কোনটি ভাইয়া? মেসোগ্লিয়া। ওকে, পরের কোয়েশ্চেন, কোন কোষে হিপনোটক্সিন পাওয়া যায়? এখানে তোমাদের বলে রাখি, এই হিপনোটক্সিন হচ্ছে এক ধরনের বিষ। হিপনোটক্সিন কি ভাইয়া? হিপনোটক্সিন হচ্ছে এক ধরনের বিষ। এই যে আমাদের হাইড্রা, তো এই হাইড্রা করে কি, এই হাইড্রা কিন্তু পোকামাকড় খায়, বুঝছো? ধরো এখানে একটা পোকা আসছে, তো এই পোকাটাকে এই হাইড্রা তার এই কোর্সিকাগুলা দিয়ে ধরবে এবং সে ইনজেকশনের মতো করে এই পোকার দেহে বিষ প্রবেশ করাবে। তো যেই বিষ সে পোকার দেহে প্রবেশ করাবে ওটার নাম হচ্ছে হিপনোটক্সিন। এই হিপনোটক্সিন বিষ দিলে সে অবশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, বুঝছো? তো এই হিপনোটক্সিন বিষ পাওয়া যায় কোথায়? নিডোসাইডে পাওয়া যায়। ঠিক আছে, এটা কোথায় আছে তোমাদের দেখাচ্ছি, দেখো।
এই যে দেখো হাইড্রাতে এক ধরনের কোষ থাকে, এটা হচ্ছে নিডোসাইট। এই সাইট কথাটার মানে হচ্ছে কোষ, সাইট কথাটার মানে হচ্ছে কোষ। সো নিডোসাইট এক ধরনের কোষ। এই নিডোসাইট কোষে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল পাওয়া যায়, বুঝছো? নিডোসাইট, তাসমিয়া তাসনিম তাহা, ভেরি গুড, ভালো বলছো। তাহলে এই বিষটা পাওয়া যায় নিডোসাইট, এটা আমি এভাবে মনে রাখতাম। নিডল আছে না, নিডল, নিডল বানান কি? দাঁড়াও দেখি, নিডল বানান ভুলে গেছি, একটু ওয়েট করো। নিডল বানান হচ্ছে, এই নিডল কথাটার মানে হচ্ছে সুই। তো এই হিপনোটক্সিন বিষ দিতে হবে সুই দিয়ে, ইনজেকশন দিয়ে। এই নিডোসাইড, নিডল মানে সুই, হ্যাঁ। আচ্ছা, এভাবে মনে রাখতে পারো, বা তোমার যদি এমনি সহজেই মনে থাকে থাকলো। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসো। হিপনোটক্সিন কি? খুবই সহজ কথা, বিষ। হিপনোটক্সিন কোন সূত্রকে পাওয়া যায়? হিপনোটক্সিন কোন সূত্রকে পাওয়া যায়? দেখো হাইড্রার দেহে অনেকগুলা সূত্রক পাওয়া যায়, হ্যাঁ। পেনিট্র্যান, ভলভ্যান, স্ট্রেপটোলিন, গ্লুটিন্যান, স্টেরোলিন, গ্লুটিন্যান। এখানে আমি তোমাদেরকে এটা সহজ করে দেখাচ্ছি। পেনিট্রেট কথাটার মানে হচ্ছে বিদ্ধ করা। পেনিট্রেট কথাটার মানে কি ভাইয়া? বিদ্ধ করা। তো আমাদের হাইড্রার দেহে 4 ধরনের সূত্রক পাওয়া যায়। দাঁড়াও ছবিতে দেখাই যে হাইড্রার দেহে যে 4 ধরনের সূত্রক পাওয়া যায়। এই যে দেখো হাইড্রার দেহে এই 4 ধরনের সূত্রক পাওয়া যায়। একটার নাম হচ্ছে স্টিনোটিল, বা এইটারই আরেক নাম হচ্ছে পেনিট্রেন্ট। এই পেনিট্রেন্ট বা স্টিনোটিল একই জিনিস, হ্যাঁ। আরেকটার নাম হচ্ছে এই যে ভলভ্যান, স্টেপটোলিন, গ্লুটিন্যান, স্টেরিওলিন, গ্লুটিন্যান। তো আমাদের হাইড্রার কথা চিন্তা করো। এই যে এইটা হচ্ছে হাইড্রার একটা নিডোসাইট। এই নিডোসাইটের ভিতর থেকে এরকম সূত্রক বের হয়, বুঝছো? তো এই যে আমাদের স্টিনোটিল বা পেনিট্রেন্ট যে সূত্রকটা আছে, এই সূত্রক থেকে হিপনোটক্সিন নামক বিষ বের হয়, পাওয়া যায়। তো এই পেনিট্রেট মানে বিদ্ধ করা। এখন হিপনোটক্সিন বিষটা কাউকে তো ইনজেকশনের মতো করে বিদ্ধ করে দিতে হবে, ঠিক না? তো এই পেনিট্রেট করা বা বিদ্ধ করা, সেটা কি হবে? হিপনোটক্সিন। তাহলে এই হিপনোটক্সিন কোন সূত্রকে পাওয়া যাবে? পেনিট্রেন্ট, কারণ পেনিট্রেন্ট মানে হচ্ছে বিদ্ধ করা, পেনিট্রেট মানে বিদ্ধ করা। তো বিষ তো কাউকে বিদ্ধ করে দিতে হবে, ইনজেকশন দিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ। এই ভলভেন কি করে? ভলভেন ভালো করে জড়িয়ে ধরে, ভলভেন শিকারকে ভালো করে জড়িয়ে ধরে, মনে রাখবা। ওকে, মনে রাখবা। স্টেরিওলিন, গ্লুটিনেন আর স্টেপটোলিন, গ্লুটিনেন। এই গ্লু কথাটা আছে না এখানে, গ্লু মানে কি বলো তো? গ্লু মানে আঠা। সো এই এই দুইটা করে কি, আঠা ক্ষরণ করে, যাতে করে শিকার তার হাত থেকে ছুটে যেতে না পারে, বুঝেছো? তাহলে হিপনোটক্সিন কোন সূত্রকে পাওয়া যায়? পেনিট্রেন্ট। বাকি সূত্রগুলোর কাজ কি আমরা কিন্তু সেটাও বুঝে ফেললাম। তাহলে তোমার পরীক্ষায় নাম্বারে একটা কোয়েশ্চেন আসে যে ঘাসফড়িং এর সূত্রকগুলোর কাজ ব্যাখ্যা করো। তখন তুমি দিবা যে স্টিনোটিল কি করে? বিষ দিয়ে শিকারকে অবশ করে, হিপনোটক্সিন দিয়ে অবশ করে। ভলভেন শিকারকে ভালো করে জড়িয়ে ধরে, এবং স্টেপটোলিন গ্লুটিনেন, এই গ্লু মানে আঠা, এরা শিকারকে আঠার সাহায্যে আটকাতে সাহায্য করে। ঠিক আছে? ওকে, তাহলে তোমার গয়ের জন্য অ্যান্সার কমপ্লিট হয়ে গেল, বুঝতেছো? জান্নাতুন নূর, ফেরদৌস, রুবাইয়াত, মিজান, তাহা, মুক্তা, বুঝতেছো তোমরা ক্লাস? এইবার একটা কোয়েশ্চেন আসছে, সিলেন্টরনে কোন ধরনের পরিপাক ঘটে? লাবণী দত্ত আপু দেখো, সিলেন্টরনে কোন ধরনের পরিপাক ঘটে, অন্তঃকোষীয় নাকি বহিঃকোষীয়? এখন সিলেন্টরন কি, তোমরা কি জানো সিলেন্টরন কি? তোমরা কি জানো সিলেন্টরন কি? দাঁড়াও তোমাদের সিলেন্টরন দেখাচ্ছি।
এই হচ্ছে আমাদের একটা হাইড্রা, হ্যাঁ, হাইড্রার দেহের প্রস্থচ্ছেদ। তো হাইড্রার দেহের মাঝখানে এরকম ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় সিলেন্টরন। হাইড্রার দেহের ভিতরে যে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে সিলেন্টরন। সিলেন সিলেন্টরন বানানো লিখতে পারতেছি না, দাঁড়াও। সিলেন্টরন, এবার ঠিক আছে। তাহলে হাইড্রার দেহের ভিতরের এই ফাঁকা জায়গাটাকে বলা হয় সিলেন্টরন, হ্যাঁ। এখন দেখো এই বাকি অংশগুলোতে কোষ আছে, কিন্তু এই ফাঁকা জায়গা, এখানে কি কোনো কোষ আছে? দেখো কোনো কোষ নাই, কারণ এটা তো ফাঁকা জায়গা। তাহলে আমরা বলতে পারি যে এই অংশটা হচ্ছে কোষের বাইরের অংশ, আর এইগুলা হচ্ছে কোষের ভিতরে, রাইট? এটা হচ্ছে কোষের বাইরে। তাহলে এবার আসো, সিলেন্টরনে কোন ধরনের পরিপাক ঘটে? সেটা কোষের ভিতরে না কোষের বাইরে? কোষের বাইরে, বাইরে মানে বহি। তাহলে সঠিক অ্যান্সার বহিঃকোষীয় পরিপাক। ওকে, হ্যাঁ মিজান, সিলেন্টরনের আরেক নাম গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। ভেরি গুড। এবার বলেছে কোন পদ্ধতিতে হাইড্রা দ্রুত চলাচল করে? লুপিং, সমারসল্টিং, ক্রাউলিং নাকি সুইমিং? শোনো ভাইয়া, এখানে দুইটা কোয়েশ্চেন প্রায় আসে, যে কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে এবং কোন পদ্ধতিতে হাইড্রা দ্রুত চলাচল করে। খেয়াল করো, দ্রুত চলাচল করে কোন পদ্ধতিতে? হাইড্রা কিন্তু অনেকভাবে চলাচল করতে পারে। আমরা যদি মেইন বইয়ে দেখি, এই যে দেখো, হাইড্রাতে বিভিন্ন ধরনের চলন দেখা যায়, হাইড্রাতে বিভিন্ন ধরনের চলন দেখা যায়। লুপিং বা হামাগুড়ি, সমারসল্টিং বা ডিগবাজি, তারপরে গ্লাইডিং আছে, ফ্লোটিং আছে, ক্রাউলিং, সুইমিং, ওয়াকিং, ড্রয়িং, অনেকগুলা আছে, হ্যাঁ। তো এখানে দেখো, সমারসল্টিং বা ডিগবাজি, একটু মনোযোগ দিয়ে দেখো, এখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে এবং স্টুডেন্টরা ভুল করে। সমারসল্টিং বা ডিগবাজিতে হাইড্রা দ্রুত চলাচল করে, এবং লুপিং বা হামাগুড়ির মাধ্যমে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে। এই দুইটা কথা পরীক্ষায় খুব কনফিউশন হয় স্টুডেন্টদের মাঝে, হ্যাঁ। তাহলে ডিগবাজি হচ্ছে দ্রুত আর লুপিং হচ্ছে লম্বা দূরত্ব। এটা আমি কিভাবে মনে রাখতাম? দেখো, লম্বা দূরত্ব অতিক্রম করে লুপিং এর মাধ্যমে, আমি মনে রাখতাম এভাবে, ডি ডি এল এল। ডিতে হচ্ছে ডিগবাজি, ডিগবাজি হচ্ছে দ্রুত, ডিতে দ্রুত, হ্যাঁ। আচ্ছা, আর এলতে হচ্ছে লুপিং, লুপিং এর মাধ্যমে লম্বা দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। আর ভুল হবে কোনোদিন? ডিডিএলএল, ডিডিএলএল, আর ভুল হবে না আশা করি। ডিগবাজির মাধ্যমে দ্রুত চলাচল করে, লুপিং এর মাধ্যমে লম্বা দূরত্ব অতিক্রম করে। তাহলে লম্বা দূরত্ব অতিক্রম করে হাইড্রা লুপিং এর মাধ্যমে, আর হাইড্রা দ্রুত চলাচল করে। এইবার এখানে তো ডিগবাজি লেখা নাই, এইটা তোমাকে মনে রাখতে হবে যে সমারসল্টিং এর আরেক নাম হচ্ছে ডিগবাজি। বুঝেছো? এই সমারসল্টিং এর আরেক নামই হচ্ছে ডিগবাজি। ওকে, লুপিং দ্রুত সমারসল্টিং, আর লম্বা দূরত্ব লুপিং। হ্যাঁ, জান্নাতুল নূর, ভেরি গুড। জোকা চলং বা লুপিং। হ্যাঁ, প্যারাডক্সিক্যাল মিজান, প্যারাডক্স মিজান বলেছে যে লুপিং এর আরেক নাম হচ্ছে জোকা চলন। দাঁড়াও, কারণ জোক ওইভাবে চলে। এটার আরেকটা নাম আছে, এই নাম হচ্ছে ক্যাটারপিলার চলন। এটাও মনে রাখবা, হ্যাঁ, ক্যাটারপিলার চলন। মনিরা আক্তার স্মৃতি, ওয়ালাইকুম আসসালাম। স্মৃতি, ভালো আছো? আচ্ছা, তাহলে ডিডিএলএল দিয়ে আমরা মনে রাখতে পারবো। এইবার একটা কথা বলেছে, হাইড্রার স্বাভাবিক মৃত্যু আছে? হাইড্রা মরে কিনা, হাইড্রা মরে কি না। ধরো এই হচ্ছে আমাদের একটা হাইড্রা, ধরা যাক এটা একটা হাইড্রা, এবং এই হাইড্রা মাঝখান দিয়ে কেটে ভাগ হয়ে গেল। তখন কি হবে জানো? এই অংশটা একটা নতুন হাইড্রা হবে, এই অংশটা একটা নতুন হাইড্রা হবে।
অথবা ধরা যাক এই হাইড্রাটা এই দিক দিয়ে কাটা হয়ে গেল, কেউ কেটে ফেলছে, তখন এই অংশটা একটা নতুন হাইড্রা হবে, এই অংশটা আরেকটা নতুন হাইড্রা হবে। তার মানে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই, হাইড্রা সহজে মরে না। বুঝেছো? এইটা তোমাদের খ নাম্বারে আসে, হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই, এটা ব্যাখ্যা করতে বলে, পারবা না? ঘ নাম্বারেও আসে যে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই, ব্যাখ্যা করো, পারবা। এবার বলেছে হাইড্রায় স্বনিষেক ঘটে। রুবাইয়াত বলেছে না, মিজান না, রাকিব না। ওকে, হ্যাঁ, শুয়োপোকার চলন, রাকিব ভেরি গুড। এই তোমরা তো অনেকেই অনেক কিছু জানো। এই যে লুপিং চলনের আরেক নাম হচ্ছে জোকা চলন বা ক্যাটারপিলার চলন, অথবা রাকিব বলেছে আরেকটা সুন্দর নাম, এটার নাম হচ্ছে শুয়োপোকার চলন, এইটাও হবে। হ্যাঁ, ক্যাটারপিলার মানে হচ্ছে শুয়োপোকা, শুয়োপোকার চলন। গ্রেট। লোবনা দত্ত বলেছে না। হ্যাঁ, হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। এবার দেখো হাইড্রার স্বনিষেক ঘটে কিনা, এটা কমেন্ট করো দেখি। একজন কমেন্ট করেছে, ভাইয়া আমি লেট করে ফেলছি, আজকে তোমাকে চিনতে পারছি, তোমার নাম হচ্ছে সামি, এম আই রাইট? আচ্ছা, সামি ক্লাস করো। হাইড্রায় স্বনিষেক ঘটে, হাইড্রায় স্বনিষেক ঘটে হ্যাঁ কি না? সাকিব বলেছে হ্যাঁ। আচ্ছা দেখো, আমরা যদি হাইড্রার চেহারাটা একটু তাকাই, হাইড্রা হাইড্রা হাইড্রা, এই যে দেখো। আচ্ছা তোমরা কি জানো নিষেক মানে কি? নিষেক কথাটার মানে হচ্ছে যে এই ডিম্বাণু আর শুক্রাণু যখন কাছে আসবে, কাছে আসার গল্প হবে তাদের মাঝে, ডিম্বাণু আর শুক্রাণুর মিলনকেই নিষেক বলে। তাহলে নিষেক কি ভাইয়া? এটা ক নাম্বারে যদি আসে নিষেক কাকে বলে তাহলে লিখতে পারবা না? ডিম্বাণু আর শুক্রাণুর মিলনকে নিষেক বলে। ওকে, এখন আমরা হাইড্রার চেহারার দিকে তাকাই, এইটা একটা হাইড্রা। তো এই হাইড্রায় দেখো, এখানে ডিম্বাশয় থেকে ডিম্বাণু পাবো, শুক্রাশয় থেকে শুক্রাণু পাবো। তাহলে ডিম্বাণু আছে, শুক্রাণু আছে, তার নিজের দেহেই আছে, নিজের মানে স। তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে তাদের স্বনিষেক ঘটে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখন শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয় তখন ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয় না। আর যখন ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয় তখন শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয় না। মানে এরা আলাদা আলাদা সময়ে অ্যাডাল্ট হয়, এরা আলাদা আলাদা সময়ে পরিপক্ক হয়। তাহলে এদের স্বনিষেক হয় না। বুঝছো ভাইয়া? এদের স্বনিষেক হয় না, এটা মনে রাখবা। হাইড্রায় স্বনিষেক হয় না। উজ্জ্বল হোসাইন, ওয়ালাইকুম আসসালাম। উজ্জ্বল ভালো আছো? আচ্ছা, তাহলে এবার বুঝতে পারছো ভাইয়া, হাইড্রায় স্বনিষেক ঘটে ঘটে না, এটা কিন্তু অনেকেই ভুল করবে, সো তোমরা ভুল করবা না। পরের কোয়েশ্চেন আসো, নিচের কোনটি হার্বি ভোরাস? মানুষ, ঘাসফড়িং, রুই মাছ, সবাই। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা খুবই ট্রিকি। শোনো, এটা তুমি জাস্ট একটু ওয়ার্ড ভেঙে ভেঙে শিখলেই করতে পারবা। উজ্জ্বল ভালো আছে আলহামদুলিল্লাহ। এই হার্বি ভোরাসের সাথে হারবালের একটা সম্পর্ক আছে। হারবাল সম্পর্কে তো সবাই জানো, ঠিক না? সম্পূর্ণ ভেষজ উপাদানে তৈরি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, হারবাল এক ফাইলই যথেষ্ট। আচ্ছা, তাহলে হারবাল তো বুঝছো, হারবাল কি দিয়ে তৈরি হয় ভাইয়া? লতা পাতা দিয়ে তৈরি হয়, হারবাল ওষুধ লতা পাতা দিয়ে তৈরি হয়। সো লতা পাতা মানে হচ্ছে ঘাস। সো আমরা বুঝতে পারতেছি যে হার্বি ভোরাস মানে হচ্ছে এরা ঘাস খাবে। কি খাবে ভাইয়া? হার্বি ভোরাস কাদের বলা হয়? যারা ঘাস খায়। কি খায় বলো? হার্বি ভোরাস মানে তারা কি খায়? ঘাস খায়। এখন বলো তো কারা ঘাস খায়? মানুষ ঘাস খায়, ঘাসফড়িং ঘাস খায়, রুই মাছ ঘাস খায়, সবাই। তো এখন আমরা বুঝতেই পারতেছি যে ঘাসফড়িং ঘাস খায়, ঘাস লেখাই আছে এখানে, ঘাসফড়িং এর সাথে ঘাস আছে না? হ্যাঁ, ইন্ডিয়ান হারবাল। আচ্ছা, ঘাসফড়িং ঘাস খায়, তাহলে হার্বিভোরাস কারা ভাইয়া? হার্বিভোরাস হচ্ছে ঘাসফড়িং। তৃণভোজী, ইয়েস মিজান, তৃণভোজী। শোনো, মানুষও তৃণভোজী,
কিন্তু মানুষ তো মাংসও খায়, মানুষ ঘাস খায়, লতা পাতা খায়, শাকসবজি খায়, মাংসও খায়, মানুষের হিসাব আলাদা। রুই মাছ হচ্ছে যে ঘাসও খায়, আবার ছোট ছোট পোকামাকড়ও খায়, এই জন্য এটা হবে না, শুধু ঘাস ফড়িং ঘাস খায়, ঠিক আছে। লুবনা দত্ত, মিনহাজুল রাকিব, রাকিব বলেছে ঘাস ফড়িং, ওকে। পরের কোয়েশ্চেনে বলেছে নিচের কোনটি কার্নিভোরাস? আমরা একটু আগেই শিখলাম হার্বিভোরাস মানে তারা ঘাস খাবে, কার্নিভোরাস তারা মাংস কামড়ে খাবে। তাহলে কার্নিভোরাস কি খায় ভাইয়া? মাংস খায়। বলো তো কারা মাংস খায়? শোনো, ঘাস ফড়িং ঘাস খায়, হবে না। মানুষ ঘাস খায়, মাংসও খায়, মানুষও হবে না। হাইড্রা শুধু মাংস খায়, বুঝছো? হাইড্রা শুধু পোকামাকড় খায়, সো এটার অ্যান্সার হচ্ছে হাইড্রা। হাইড্রা হচ্ছে কার্নিভোরাস, ওকে। নিচের কোনটি ওমনিভোরাস? আরে কোয়েশ্চেন আসার আগেই রাকিব হচ্ছে অ্যান্সার দিয়ে দিচ্ছে, মানুষ ওমনিভোরাস। মিজান অ্যান্সার দিয়ে দিচ্ছে ওমনিভোরাস। ওমনি মানে তুমি যা দাও অমনি সে খেয়ে ফেলবে, ওমনিভোরাস হচ্ছে মানুষ। ওমনিভোরাস মানে সে মাংসও খাবে, সে ঘাসও খাবে, এদেরকে বলা হয় সর্বভুক। কি বলা হয় ভাইয়া? সর্বভুক। সর্বভুক মানে সব খায়। তাহলে মানুষ হচ্ছে ওমনিভোরাস। এই ক্যান্সারগুলো আর ভুল করা যাবে না, ঠিক আছে। রুবায়েত জাহান বলেছে কার্নিভোরাস হচ্ছে এক, হাইড্রা। ইয়েস। আচ্ছা, এইবার একটা খুবই চমৎকার কোয়েশ্চেন আসছে। দেখো ভাইয়া, মজাটা দেখো এখানে। আমার ক্লাসে আমি কিন্তু স্টুডেন্টদের মুখস্থ করতে খুব বেশি উৎসাহ দেই না। আমরা মুখস্থ করব, অবশ্যই মুখস্থ করব, কিন্তু আমরা একটু অন্যভাবে মুখস্থ করব। মুখস্থ তো সবাই করে, ঠিক না? এই যে 3 তিরিক্কা 9, 3 আচারি 12, এগুলো মুখস্থ করতে হয়েছে না? তোমার বাবার নাম কি? লুৎফর রহমান, এটা মুখস্থ করতে হয়েছে। সো আমরা মুখস্থ করব, আবার কিছু জিনিস আছে যেগুলো আমরা টেস্ট করব, অপশন টেস্ট করব, বুঝছো? অপশন টেস্ট করব, আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করব, আমরা কিছু জিনিস বুঝবো। সব মিলেই পড়াশোনা, শুধু মুখস্থ দিয়ে কোনোদিনই পড়াশোনা হয় না, বুঝছো ভাইয়া? শুধু মুখস্থ না। তো এই হাইড্রার ফ্যামিলি কোনটি, এটা সবাই মুখস্থ করবে, কিন্তু তুমি মুখস্থ করবা না। দেখো, হাইড্রার ফ্যামিলি কোনটি? এখানে যদি আমি দেখি যে এখানে অপশনে দেওয়া আছে হাইড্রোজোয়া, হাইড্রোইডা, হাইড্রাইডি, হাইড্রা। তো আমি একটা জিনিস খেয়াল করছি যে যত জায়গায় ফ্যামিলি আছে, ফ্যামিলি, সেই জায়গাগুলোতে ডি এ ই থাকে শেষে। কি থাকে ভাইয়া? ফ্যামিলির শেষের দিকে ডি এ ই থাকে। ফ্যামিলি মানে হচ্ছে গোত্র, ফ্যামিলির মানে হচ্ছে কি ভাইয়া? ফ্যামিলি মানে পরিবার, ফ্যামিলি মানে গোত্র, বুঝেছো? আসো, এই কথাটা সত্য নাকি মিথ্যা আমরা একটু চেক করে দেখি। যদি আমরা হাইড্রার ক্ষেত্রে খেয়াল করি যে হাইড্রার ফ্যামিলি কি, হাইড্রার ফ্যামিলি হচ্ছে হাইড্রাইডি। দেখো, হাইড্রার ফ্যামিলি হাইড্রাইডি, ডিএই আছে। আমরা যদি পরের অংশে চলে যাই, এইটা হচ্ছে আমাদের ঘাসফড়িং। এই ঘাসফড়িং পোয়েকিলোসেরাস পিকটাস, এটার ফ্যামিলি হচ্ছে পাইরগোমরফিডি। দেখছো, ডিএই আছে, ফ্যামিলি মানেই ডিএই। খুবই সুন্দর, এই কথাটা জাস্ট মনে রাখো। সাদিয়া ইসলাম আপু, মনে রাখো যে যদি কোনো কিছু বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে ফ্যামিলি জানতে চায় তাহলে সেটা ডিএই হবে। দেখো, ফ্যামিলি হইলেই পাইরগোমরফিডি, ফ্যামিলি চাইলেই হাইড্রাইডি, ডিএই হবে, রাইট। এখন আমরা কোয়েশ্চেন আনসার করব। হাইড্রা এর ফ্যামিলি কোনটি? দেখো কোনটা শেষে ডিএই আছে, এই যে হাইড্রাইডি। সো সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার কি? হাইড্রাইডি, ওকে। এবার পরের কথা বলেছে ঘাসফড়িং এর গোত্র কোনটি? এই গোত্র জানতে চাইছে। এই মজা পাচ্ছ ক্লাসে তোমরা? গোত্র মানে ফ্যামিলি, গোত্র মানে ফ্যামিলি, গোত্র মানে পরিবার। তাহলে বলো ঘাসফড়িং এর ক্ষেত্রে কোনটা হবে? ইনসেক্টা, টেরিগোটা, অ্যাক্রিডিডি, পোইকিলোসেরাস। বলো তো কোনটা সঠিক অ্যান্সার, দ্রুত বলো। 17-র 3, 18-র কত? হ্যাঁ, তো শোনো, তোমরা অ্যান্সার দিবা এইভাবে 18, 18 1, অথবা তোমরা অ্যান্সার দিবা এইভাবে 18 3, ঠিক আছে।
এইভাবে তোমরা অ্যান্সার দিবা, তাহলে আমি বুঝবো যে কোনটার অ্যান্সার দিছো। অথবা এভাবেও দিতে পারো যে 18A, তাহলে আমি বুঝে নিব এ মানে 1 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফ্যামিলি মানেই আমরা কি জানি? আমরা জানি যে ফ্যামিলি মানেই ডিএই হবে। সো ঘাসফড়িং এর গোত্র হচ্ছে অ্যাক্রিডিডি। পরের কোশ্চেন, রুই মাছের গোত্র কোনটি? গোত্র মানেই ডিএই, কোনো কিছু কোনো হেজিটেশন হবে না, লাস্টে হবে সাইপ্রিনিডি। তাহলে সঠিক অ্যান্সার ডিএই। পরে আরেকটা কোশ্চেন আসছে, মানুষের পরিবার কোনটি? পরিবার মানেই কি? পরিবার মানেই ফ্যামিলি। ফ্যামিলি হইলেই কি হবে? ডিএই হবে। ডিএই কোথায়? হোমোনিডি। দেখছো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই টাইপের কোয়েশ্চেনগুলো আসে যে একসাথে একটানা সব কোয়েশ্চেন দিল। ধরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিভাবে কোয়েশ্চেন আসে, হাইড্রায়ের ফ্যামিলি কোনটি? একটা কোয়েশ্চেন। ঘাসফড়িং এর ফ্যামিলি কোনটি? রুই মাছের ফ্যামিলি কোনটি? মানুষের ফ্যামিলি কোনটি? একই টাইপের টানা 4-5টা কোয়েশ্চেন করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, জেইউতে। আচ্ছা, মিজান 18-3, 19-3, ঠিক আছে। 20-এর কত? 20-4। আচ্ছা, মিজান বলছে একরিডি, জান্নাতুন নূর একরিডি, রাকিব 18-4, ভেরি গুড, 19-4। এই তো তোমরা সবাই পারতেছো, খুবই ভালো। এইবার একটা কথা বলেছে যে ঘাসফড়িং এর উপরের ওষ্ঠ গঠন করে কোনটি? ওষ্ঠ মানে কি জানো? ওষ্ঠ কথাটার মানে হচ্ছে ঠোঁট। ঘাসফড়িং এর উপরের ঠোঁট গঠন করে কোনটি? তাহলে আমরা ঘাসফড়িং এ চলে যাই। হাইড্রা শেষ, ঘাসফড়িং করতেছি, হ্যাঁ। আমরা যদি ঘাসফড়িং এর মুখপাঙ্গের দিকে খেয়াল করি, যে ঘাসফড়িং এর মুখপাঙ্গের মধ্যে ল্যাব্রাম আছে, ল্যাবিয়াম আছে। দেখো ভাইয়া, ঘাসফড়িং এর মুখপাঙ্গের মধ্যে কি আছে? ল্যাব্রাম। মানে ঘাসফড়িং এর মুখ, দাঁড়াও আরেকটু ইজি করে বুঝাই। এই আমি স্পিডে পড়াচ্ছি, তাছাড়া শেষ করতে পারবো না। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো নাকি আরেকটু স্লোলি পড়াবো? আবিদা সুলতানা আপু বলো, বেশি দ্রুত হয়ে যাচ্ছে? ধরো এটা একটা ঘাসফড়িং, তো এই ঘাসফড়িং এর এইটা হচ্ছে মুখ। তো এই মুখের মধ্যে অনেক কিছু থাকে, হ্যাঁ। এই মুখের মধ্যে অনেক কিছু থাকে, কি কি থাকে? ল্যাব্রাম থাকে, ল্যাবিয়াম থাকে, ম্যাক্সিলা থাকে, ম্যান্ডিবল থাকে, এবং হাইপোফ্যারিংস থাকে। এই 5টা জিনিস থাকে। এই জিনিসটা তোমার গ নাম্বারে আসবে, যে ঘাসফড়িং এর মুখপাঙ্গের বর্ণনা দাও, চিত্র সহ ড্রয়িং দিয়ে দিতে হবে, হ্যাঁ, ব্যাখ্যা দিতে হবে। তো এই ল্যাব্রাম করে কি? ল্যাব্রাম উপরের ঠোঁট গঠন করে। ল্যাব্রাম করে উপরের ঠোঁট। ল্যাব্রাম কি গঠন করে ভাইয়া? উপরের ঠোঁট। আর লেবিয়াম কি গঠন করে ভাইয়া? নিচের ঠোঁট। মনে থাকবে, ল্যাব্রাম গঠন করে উপরের ঠোঁট, লেবিয়াম গঠন করে নিচের ঠোঁট। ম্যাকজিলা, ম্যাকজিলা গঠন করে উপরের চোয়াল। ম্যাকজিলা কি গঠন করে? এই যে এখান থেকে 4টা এমসিকিউ, উপরের চোয়াল। আর ম্যান্ডিবল কি গঠন করে? নিচের চোয়াল। মনে রাখবা এগুলা, ঠিক আছে। ল্যাব্রাম উপরের ঠোঁট গঠন করে, ল্যাবিয়াম নিচের ঠোঁট গঠন করে, এই ম্যাকজিলা হচ্ছে উপরের চোয়াল, আর ম্যান্ডিবল নিচের চোয়াল গঠন করে। আর এই যে আমাদের হাইপোফ্যারিংস, হাইপোফ্যারিংস জিহ্বা তৈরি করে। কি তৈরি করে? কি গঠন করে? জিহ্বা। ওকে, ডান ভাইয়া, ঠিক আছে, পারফেক্ট স্পিড। ওকে। মিনহাজুল ইসলাম রাকিব বলতেছে বেশ ভালো লাগতেছে ভাইয়া ক্লাসটা। থ্যাংক ইউ, ভালো লাগতেছে, আমারও ভালো লাগতেছে। কিন্তু কিন্তু দুঃখের বিষয়, তোমরা ফ্রেন্ডদের মেনশন করো না। মেনশন করো না কেন? সবাই কাইন্ডলি একটু ফ্রেন্ডদের মেনশন করে দাও। আমরা সবাই মিলে ক্লাস করলে তো সবাই মিলে শিখি, একা একা শিখবো কেন বলো? আর তোমরা বেশি মানুষ ক্লাস করলে আমারও ভালো লাগে। তাহলে উপরের ঠোঁট গঠন করে কারা? একটু আগেই শিখলাম, ল্যাব্রাম। তাহলে অধ ওষ্ঠ, অধ মানে নিচের, তাহলে অধ মানে নিচের, আর ওষ্ঠ মানে ঠোঁট। তাহলে অধ ওষ্ঠ মানে কি ভাইয়া? নিচের ঠোঁট। নিচের ঠোঁট। ল্যাব্রাম উপরের ঠোঁট গঠন করে, একটু আগেই দেখলাম ল্যাবিয়াম নিচের ঠোঁট গঠন করে, ঠিক আছে। এইবার আরেকটা কথা বলেছে, মেন্টাম ও সাবমেন্টাম পাওয়া যায় কোথায়?
মেন্টাম ও সাবমেন্টাম পাওয়া যায় কোথায়? আমরা যদি চিত্রগুলোর দিকে তাকাই, ওয়েট, দেখো ভাইয়া, ঘাসফড়িং এর মুখভঙ্গের বর্ণনা দাও। এই চিত্রটা হুবহু পরীক্ষায় তুলে দেয়, এই চিত্রটা হুবহু পরীক্ষায় তুলে দেয় তোমার এমসিকিউতে। হ্যাঁ, এখন দেখো, এই ল্যাবিয়ামের মধ্যে এই অংশটার নাম মেন্টাম, এই অংশটার নাম সাবমেন্টাম, আর এই অংশটার নাম হচ্ছে লিগিউলি। সো পরীক্ষায় কোয়েশ্চেন আসতেই পারে, এইভাবে কোয়েশ্চেন দিতে পারে, এটার নাম এক্স, এইটার নাম ওয়াই, এইটার নাম জেড। তাহলে বলো, এই ওয়াই অংশের নাম হচ্ছে মেন্টাম, এক্স অংশের নাম হচ্ছে সাবমেন্টাম, আর জেড অংশের নাম হচ্ছে লিগিউলি। মনে থাকবে। কোথায় পাওয়া যায়? ল্যাবিয়াম। ল্যাবিয়াম কি করে? নিচের ঠোঁট গঠন করে। তাহলে মেন্টাম ও সাবমেন্টাম কোথায় পাওয়া যায়? ল্যাবিয়ামে পাওয়া যায়। ওকে। দাঁত পাওয়া যায় কোথায়? আরেকটা চমৎকার কোয়েশ্চেন করেছে, দাঁত পাওয়া যায় কোথায়? এটাও আমরা আগের চিত্র থেকেই দেখব। এই যে দেখো, এই চিত্রটাতে খেয়াল করো, দাঁত, এই যে দাঁত দেওয়া আছে, দাঁত পাওয়া যায় কোথায়? ম্যান্ডি বলে। তাহলে সঠিক অ্যান্সার কি? দাঁত পাওয়া যায় কোথায় ভাইয়া? ম্যান্ডি বলে। ওকে। আচ্ছা, এবার ঘাসফড়িং এ আমরা চলে আসছি। আচ্ছা, ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্রকে কি বলে? ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্রকে কি বলে? শোনো, আমাদের শ্বাসরন্ধ্রকে কি বলে জানো? এই নাকের ছিদ্র বলে না? হ্যাঁ, এই যে আমাদের নাকের ছিদ্র দিয়ে আমরা শ্বাস নেই। তো ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্রকে বলা হয় স্পাইরাকল। কি বলা হয়? ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্রকে বলা হয় স্পাইরাকল। এই হচ্ছে একটা ঘাসফড়িং, এবং এই ঘাসফড়িং এর শ্বাস নেওয়ার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য ছিদ্র থাকে এই বুক এবং পেটের মধ্যে। কি অদ্ভুত, তাই না? কোথায়? এই যে এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্র কয় জোড়া? মনে রাখবা, 10 জোড়া। কয় জোড়া ভাইয়া? 10 জোড়া। আচ্ছা, এইবার বলেছে ঘাসফড়িং এর সামনের দানা দুটিকে এলিট্রা বলে, হ্যাঁ নাকি না? ঘাসফড়িং এর সামনের ডানা দুটিকে কি বলে? এলিট্রা, হ্যাঁ নাকি না? তো এই ঘাসফড়িং, কই ঘাসফড়িং আট করলাম, এই ঘাসফড়িং দেখো, এই ঘাসফড়িং এর এই দিকে দুইটা শক্ত ডানা থাকে। এই যে এইরকম দুইটা শক্ত ডানা থাকে, এবং পরে এরকম দুইটা লম্বা ডানা থাকে। শোনো, এই সামনের ডানাগুলা শক্ত, সামনের ডানাগুলা শক্ত, কারণ এটা কাভারিং হিসাবে কাজ করে। এই ডানা দিয়ে এগুলাকে ঢেকে রাখা হয়, ঠিক আছে? আর এই পরের ডানাগুলা নরম, উপরের ডানাগুলা শক্ত, এগুলা কভারিং হিসাবে কাজ করে, কাভার। আর পরের ডানাগুলা নরম, এগুলা উড়তে হেল্প করে, ঠিক আছে? তো সামনের ডানাগুলাকে বলা হয় এলিট্রা বা ট্যাগমিনা। এলিট্রা এর আরেক নাম হচ্ছে ট্যাগমিনা। তাহলে ঘাসফড়িং এর সামনের ডানাকে এলিট্রা বা ট্যাগমিনা বলে। হ্যাঁ, এটা যদি আমরা মেন বইয়ে দেখতে চাই তাহলে কোথায় আছে দেখো, এই যে এখানে সরাসরি লেখা আছে। সামনের ডানা দুটিকে এলিট্রা বা ট্যাগমিনা বলে। দেখছো, ডিরেক্ট লেখা আছে, সামনের ডানা দুটিকে এলিট্রা বা ট্যাগমিনা বলে। ঠিক আছে, এই যে দেখাইলাম, মেন বই থেকেও দেখাইলাম। তাহলে সামনের ডানা দুটিকে এলিট্রা বা ট্যাগমিনা বলে, ইয়েস। পিছনের দানা দুটিকে ট্যাগমিনা বলে না, সামনের গুলাকে বলে। এখানে কিন্তু পিছনের ডানা বলেছে। এইবার বলেছে ঘাসফড়িং এর পা কয় জোড়া? আমরা যদি একটা ঘাসফড়িং আট করি, বারবার ঘাসফড়িং আট করা লাগতেছে।
ভাইয়া খেয়াল করো, ঘাস ফড়িং এর এই যে বড় বড় এরকম এই দিকে একটা পা আছে, অন্যদিকে আরেকটা পা আছে, দুইটা বড় পা, দুইটা কি পা, বড় পা। আর এই যে সামনে এইরকম ছোট ছোট চারটা পা। তাহলে এই চার আর এইদিকে দুই, কয়টা পা? ছয়টা পা। তাহলে কয় জোড়া পা হবে বলো? 3 জোড়া পা হবে। 3 জোড়া মানে 6টা। কয় জোড়া পা? 3 জোড়া, সমান সমান 6টা পা। ঠিক আছে। এই যে পিছনের পাটা, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে, এরকম কোনো কবিতা পড়ছো? খেয়াল করো, এই ঘাস ফড়িং লাফিয়ে লাফিয়ে চলে কারণ এই যে তার পাটা হচ্ছে লম্বা। তো এই পা দিয়ে যে সে লম্বা পা দিয়ে সে লাফিয়ে চলতে পারে, এই জন্য এই পায়ের নাম হচ্ছে সালটাটোরিয়াল পা। এই জন্য এই পাকে কি বলে ভাইয়া? সালটাটোরিয়াল পা। তাহলে বলো সালটাটোরিয়াল পা কয় জোড়া? বলো তো সালটাটোরিয়াল পা কয় জোড়া? অবশ্যই 1 জোড়া হবে। এটা মেইন বইয়ে কোথা লেখা আছে আমি দেখাই দিচ্ছি। এই যে দেখছো পিছনের পায়ের অংশটা কত বড়। এরা লাফিয়ে দূরের পথ অতিক্রম করতে পারে, এই জন্য এদেরকে বলে সালটাটোরিয়াল পা। দেখছো? শোনো, আমি পড়ানোর সময় স্টুডেন্টদেরকে এমসিকিউটা ঠিক কোন জায়গা থেকে আসছে সেটাও দেখায় দেই। এতে করে হয় কি, তোমাদের মেন বইয়ের প্রতি একটা ভালোবাসা জন্মায়। যদি কেউ মেন বই না পড়ে সে কোথাও চান্স পাবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের স্টুডেন্টরা অনলাইন ক্লাস করে, যে কোনো ভাইয়ারই ক্লাস করুক, কিন্তু তারা মেন বই পড়ে না। মেন বই পড়ে না। মেন বই না পড়লে তো হবে না, তোমার নলেজ পূর্ণাঙ্গ হবে না। এই জন্য আমি পড়ানোর সময় মেন বই থেকেও দেখায় দেই। আর শোনো, আমি যেই যে লাইনগুলো তোমাদের দেখাই দিচ্ছি এগুলা তোমরা মার্ক করে রাখবা। হ্যাঁ, লাল কালি দিয়ে লাগাইতে পারো, হাইলাইটার দিয়ে হাইলাইট করতে পারো। এই জিনিসগুলোই পড়বা, পরীক্ষায় এগুলাই কমন পাবা। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে আসো। ঘাস ফড়িং এর দর্শন একককে কি বলে? দর্শন একক, দর্শন মানে দেখা। ঘাস ফড়িং এর দর্শন একককে কি বলে? ওমাটিডিয়াম বলে। আর ঘাস ফড়িং এর চোখকে বলে পুঞ্জাক্ষী। ঘাস ফড়িং এর চোখকে বলে পুঞ্জাক্ষী। হ্যাঁ, ঘাস ফড়িং এর দর্শন একককে বলে ওমাটিডিয়াম, আর কি বলে পুঞ্জাক্ষী। আসো ব্যাপারটা ক্লিয়ার করে দেই। একটা ঘাস ফড়িং এর দেহে এরকম গোল গোল দুইটা চোখ থাকে, রাইট? হ্যাঁ, ওই গোল গোল দুইটা চোখকে বলে পুঞ্জাক্ষী। তাহলে পুঞ্জাক্ষী হচ্ছে দুইটা বা কম্পাউন্ড আই। কেন কম্পাউন্ড আই? কারণ মানুষের একটা চোখের মধ্যে একটাই চোখ থাকে, কিন্তু ঘাস ফড়িং এর একটা চোখের মধ্যে এই রকম, দেখো এই যে এইগুলা প্রত্যেকটাই একটা চোখ, এরকম 2000টা চোখ থাকে। এই সিঙ্গেল একটা চোখের মধ্যে আবার 2000টা চোখ আছে। এই সিঙ্গেল একটা চোখ আবার দেখতে এইরকম। সো এইটাকে সাধারণ চোখ বলা যাবে না, এটাকে বলতে হবে কম্পাউন্ড আই, জটিল চক্ষু। ঠিক আছে। আর এই সিঙ্গেল একটা জিনিস চোখকে বলা হচ্ছে ওমাটিডিয়াম। যেই জিনিসটাকে আর ভাঙ্গা যায় না ওইটাকে বলে একক। তো এই চোখটাকে ভাঙলে আমরা এরকম একটা ছোট চোখ পাই, এই জন্য এটাকে বলে দর্শন একক। দর্শন এককের নাম হচ্ছে ওমাটিডিয়াম। তাহলে ঘাস ফড়িং এর দর্শন একককে কি বলে? ওমাটিডিয়াম। এখন ঘাস ফড়িং এর চোখে দুই ধরনের প্রতিবিম্ব তৈরি হয়। ঘাস ফড়িং এর পুঞ্জাক্ষীতে, পুঞ্জাক্ষী মানে জটিল চক্ষু, এখানে দুই ধরনের প্রতিবিম্ব তৈরি হয়। শোনো ভাইয়া, এই সুপার পজিশন মানে কি জানো? একটার উপর আরেকটা আসা হচ্ছে সুপার পজিশন। সুপার পজিশন মানেই হচ্ছে উপরিপাতন। সুপার পজিশন মানে উপরিপাতন, মানে একটার উপর আরেকটা পড়বে, তাহলে একটাও ক্লিয়ার হবে না, ঝাপসা হবে। তাহলে সুপার পজিশন মানে হচ্ছে ঝাপসা। তাহলে ঝাপসা কি ভাইয়া? ঝাপসা হচ্ছে সুপার পজিশন, মনে থাকবে। আর অ্যাপোজিশন মানে হচ্ছে স্পষ্ট, আর অ্যাপোজিশন মানে হচ্ছে স্পষ্ট, মনে থাকবে। সুপার পজিশন মানে কি? একটার উপর আরেকটা পজিশন নিলে তাকে বলে সুপার পজিশন, মানে উপরিপাতন। তো একটার উপর আরেকটা হইলে একটাও ভালো হবে না, তখন ঝাপসা হবে। ঠিক আছে। তাহলে এখানে বলেছে তীব্র আলো, আলো অনেক বেশি, আলো অনেক বেশি আলোতে কি আমরা স্পষ্ট দেখতে পাবো নাকি ঝাপসা দেখতে পাবো বলো? তীব্র আলোতে আমরা স্পষ্ট দেখতে পাবো। কাজেই সঠিক অ্যান্সার কি হবে? অ্যাপোজিশন। ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে আসো। মৃদু আলো, মৃদু মানে কম। অল্প আলোতে আমরা কেমন দেখতে পাবো, স্পষ্ট নাকি ঝাপসা বলো তো? অবশ্যই ঝাপসা দেখতে পারবো। ঘাস ফড়িং মৃদু আলোতে ঝাপসা দেখবে, স্পষ্ট দেখবে না। একটু আগেই আমরা দেখলাম যে ঝাপসা কি ভাইয়া? ঝাপসা হচ্ছে সুপার পজিশন। কাজেই
মৃদু আলোতে সুপারপজিশন প্রতিবিম্ব তৈরি হয়। ভুল হবে আর কোনোদিন? জান্নাতুল ফেরদৌসি বলেছে ভাইয়া, আচ্ছা জাকিয়া, ফেরদৌসির আরেক নাম হচ্ছে জাকিয়া আলম জবা। ভাইয়া সালটাটোরিয়াল পাটা আগে ক্লিয়ার করেন, কারণ বইতে উল্লেখ করা নাই। বইয়ে বলা আছে ঘাসফড়িংয়ের পা ঘাসফড়িংকে লাফিয়ে চলতে সাহায্য করে, তাই ঘাসফড়িং এ ধরনের পাকে সালটাটোরিয়াল পা বলে। আচ্ছা আচ্ছা, আমরা জান্নাতুল ফেরদৌসির ওই কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, আমাকে একটা ঘাসফড়িং নিয়ে আসতে দাও। এই যে আমরা একটা সুন্দর ঘাসফড়িং পাইছি, কিউট একটা ঘাসফড়িং। আচ্ছা, সালটাটোরিয়াল পাটা যেন কোথায়, ওইখানে যাই। দেখো ভাইয়া, একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে ঘাসফড়িং এর পা, পাগুলাকে আমি একটু মার্ক করে দেখাইতে চাই। এই যে একটা পা, দুইটা পা, তিনটা পা, ওইদিকে আরেকটা আছে, চারটা পা। টোটাল কয়টা পা হয়েছে বলো তো? চারটা পা। এই পাগুলা ছোট, এই পাগুলা দিয়ে ঘাসফড়িং হাঁটে। এগুলা দিয়ে কি করে ভাইয়া? ঘাসফড়িং হাঁটে। এই পাগুলা দিয়ে ঘাসফড়িং হচ্ছে হাঁটে। সো হাঁটাহাঁটি করে। কাজেই আমরা বলতে পারি যে এই পাগুলাকে আমরা বলবো ওয়াকিং লেগ। ওয়াকিং লেগ বললে কোনো সমস্যা আছে ভাইয়া? ওয়াকিং লেগ মানে এই পাগুলা দিয়ে ঘাসফড়িং হাঁটে। কয়টা পা বলো তো? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে ওয়াকিং লেগ কয়টা ভাইয়া? ওয়াকিং লেগ হচ্ছে চারটা। আর এই পাগুলার কারণে ঘাসফড়িং লাফ দিতে পারে। এই পাগুলার কারণে ঘাসফড়িং লাফ দিতে পারে। হ্যাঁ, লাফ দেওয়ার জন্য এই বড় পাগুলা দরকার। তাহলে এই বড় পাগুলা যেহেতু লাফ দিতে পারে, এই জন্য এগুলাকে বলা হয়েছে সালটাটোরিয়াল পা। তাহলে সালটাটোরিয়াল লেগ কয় জোড়া বলো তো? এই একটা, এই একটা, দুইটা। তাহলে সালটাটোরিয়াল পা হচ্ছে দুইটা, আর ওয়াকিং পা হচ্ছে চারটা। তাহলে 4 2 6। তাহলে ঘাসফড়িং এর টোটাল পা হচ্ছে 6টা। এইটা অনেক বইয়ে আবার এইভাবে লেখা আছে যে এই ওয়াকিং লেগকে লেখা আছে হাঁটিয়ে পা। এই পায়ের বাংলা, ওয়াকিং লেগের ওরা বাংলা মিনিং করছে হাঁটিয়ে পা। আর এই সালটাটোরিয়াল পায়ের ওরা হচ্ছে বাংলা মিনিং করছে লাফিয়ে পা। প্যারাডক্স মিজান বলছে হাঁটিয়ে পা। ভেরি গুড। আচ্ছা, তাহলে সালটাটোরিয়াল পায়ের আরেক নাম লাফিয়ে পা। লাফিয়ে পা হচ্ছে দুইটা, বা জাম্পিং লেগ। এটাকে আমরা আরো নাম দিতে পারি জাম্পিং লেগ। ওকে, ক্লিয়ার? জাকিয়া আলম জবা আপু, তোমার কি কনফিউশন ক্লিয়ার হয়েছে? জাম্পিং লেগ বা সালটাটোরিয়াল পা হচ্ছে দুইটা, এটা দিয়ে ঘাসফড়িং লাফ দিতে পারে, লাফিয়ে চলতে পারে। আর এই চারটা হচ্ছে ওয়াকিং লেগ, এগুলা দিয়ে ঘাসফড়িং হাঁটতে পারে। এগুলাকে বলে হাঁটিয়ে পা বা ওয়াকিং লেগ। ঠিক আছে, ওকে। এবার পরে আরেকটা কোয়েশ্চেন বলছে তীব্র আলো। তীব্র আলো মানে হচ্ছে অনেক আলো। অনেক আলোতে অবশ্যই আমরা স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে, স্পষ্টভাবে দেখা যাবে। তীব্র আলোতে ঘাসফড়িং এ কোন ধরনের প্রতিবিম্ব তৈরি হয়? আরেকটা কোয়েশ্চেন আসছে, মোজাইক নাকি নন মোজাইক। এই মোজাইক কথাটার মানে হচ্ছে ডিজাইন। মোজাইক মানে হচ্ছে ডিজাইন। এখন বলো তো, ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন স্পষ্টভাবে দেখার জন্য তীব্র আলো দরকার নাকি ঝাপসা আলো দরকার? তীব্র আলো দরকার। তাহলে তীব্র আলোতে মোজাইক প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, ওকে, ডান। শ্রাবণী বড়ুয়া আপু, দেখো শ্রাবণী বড়ুয়া কোথা থেকে ক্লাস করতেছো? এইবার আমরা খুবই চমৎকার একটা জায়গায় চলে আসছি। খুবই চমৎকার জায়গা। কেন চমৎকার আমি দেখাচ্ছি, দেখো। ঘাসফড়িং এর রক্তকে কি বলে? এই কোয়েশ্চেনটা জানার জন্য আমাদের ওয়ার্ড ভাঙতে হবে। এই হিম কথাটার মানে হচ্ছে রক্ত, আর লিম্ফ কথাটার মানে হচ্ছে তরল। লিম্ফ কথাটার মানে হচ্ছে তরল। ঘাসফড়িং এর রক্তকে কি বলে? হিম হচ্ছে রক্ত, লিম্ফ হচ্ছে তরল। আবার এই হিম মানে রক্ত, হিম মানে রক্ত,
খেয়াল করো, ঘাসফড়িং এর রক্তকে কি বলে? হিম মানে রক্ত, হিম মানে রক্ত, হিম মানে রক্ত। তাহলে এই তিনটাই সঠিক অ্যান্সার হতে পারে, সম্ভাব্য অ্যান্সার তিনটাই। ভাইয়া তীব্র আলোতে মোজাইক প্রতিবিম্ব তৈরি হবে। মোজাইক মানে ডিজাইন, ডিজাইন স্পষ্টভাবে দেখার জন্য অনেক আলো দরকার, স্পষ্ট আলো দরকার। তীব্র আলোতে মোজাইক প্রতিবিম্ব তৈরি হবে। আর নন মোজাইক মানে ডিজাইন বোঝা যাবে না, ঝাপসা। বুঝছো, ঝাপসা হচ্ছে মৃদু আলো বা কম আলোতে বোঝা যাবে। ঠিক আছে মিজান? রুবাইদ জাহান বলেছে 36-1। আচ্ছা, এবার ঘাসফড়িং এর রক্তকে কি বলে? হিমোলিম্ফ। লিম্ফ মানে তরল। যেহেতু ঘাসফড়িং এর রক্ত এক ধরনের তরল, কাজেই সঠিক অ্যান্সার হিমোলিম্ফ। পরের কোশ্চেন, ঘাসফড়িং এর রক্ত কণিকাকে কি বলে? হিমো হিমো হিমো। এই হিমো কথাটার মানে হচ্ছে রক্ত। হিমো মানে কি ভাইয়া? হিমো মানে রক্ত। এবার লিম্ফ মানে আমরা তরল, আগেই দেখেছি যে লিম্ফ মানে তরল। সাইট মানে কি জানো? এই সাইট কথাটার মানে হচ্ছে কোষ বা কণিকা। তাহলে আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। সঠিক অ্যান্সার কি? হিমোসাইট হচ্ছে ঘাসফড়িং এর রক্ত কণিকা। ক্লিয়ার? পরের কোয়েশ্চেন, ঘাসফড়িং এর রক্তে কি হিমোগ্লোবিন থাকে? হিমোগ্লোবিন হচ্ছে এইচবি। হ্যাঁ, হিমোগ্লোবিনের কারণে মানুষের রক্ত লাল হয়। মানুষের রক্ত লাল হয়। তো ঘাসফড়িং এর রক্ত তো লাল না, কাজে ঘাসফড়িং এর রক্তে হিমোগ্লোবিন থাকে না। ক্লিয়ার? সঠিক অ্যান্সার না। এইখানে আরেকটা কোয়েশ্চেন দেওয়া উচিত ছিল, আমি হয়তো দিতে ভুলে গেছি। কোয়েশ্চেনটা আমি এখানে লিখতেছি, একটু আমাকে সময় দাও, আমি লিখতেছি। হ্যাঁ, ঘাসফড়িং এর রক্তপূর্ণ গহ্বরকে কি বলে? এই কোয়েশ্চেনটা, দাঁড়াও, একটুখানি সময় দাও আমাকে, আমি একটা কোয়েশ্চেন সাজাচ্ছি। কোয়েশ্চেন হচ্ছে যে ঘাসফড়িং এর রক্তপূর্ণ গহ্বরকে কি বলে? এই যে চারটা অপশন আমি এখানে নিয়ে আসছি, দেখো, হিমোলিম্ফ, হিমোসাইট, হিমোসিল। দেখো এখানে গহ্বর বলেছে। গহ্বর কথাটার মানে কি জানো? গহ্বর মানে হচ্ছে ফাঁকা জায়গা। গহ্বর মানে কি? ফাঁকা জায়গা। এই সিল কথাটার মানেও হচ্ছে ফাঁকা জায়গা। আর আমরা আগেই দেখেছি যে হিমো 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 মানে রক্ত, তাহলে হিমোসিল হচ্ছে রক্তপূর্ণ গহ্বর। তোমাদের ক নাম্বারে আসতে পারে ঘাসফড়িং এর, আচ্ছা হিমোসিল কাকে বলে? ঘাসফড়িং এর রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে। ক্লিয়ার? তোমরা কি মজাটা বুঝছো যে জাস্ট ওয়ার্ড মিনিং ভাঙলেই আমরা এই সবগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পারবো? ঘাসফড়িং শেষ, এবার আমরা চলে এসেছি আমাদের দি গ্রেট রুই মাছ, রহু ফিশ। নিচের কোনটি রুই মাছ নয়? রোহিত, রাও, গরমা, নওসি। আচ্ছা লোহিত। তাহলে সঠিক অ্যান্সার কোনটি? আমরা যদি আমাদের, দাঁড়াও, আমি তোমাদের হচ্ছে রুই মাছ নিয়ে আসি। রুই মাছ এখানে আপলোড করি নাই। এই যে আমরা রুই মাছকে নিয়ে আসলাম। তো এই রুই মাছের ক্ষেত্রে রুই মাছের বেশ কিছু নাম আছে। রুই মাছের অঞ্চল ভিত্তিক নামগুলা হচ্ছে যে রোহিত, রাও, গরমা, নওসি। দেখছো, নামগুলা মনে রাখবা। রোহিত, রাও, গরমা, নওসি। রোহিত, রাও, গরমা, নওসি। রোহিত, রাও, গরমা, নওসি। চারটা সঠিক অ্যান্সার। লোহিত এটা নামটা ভুল। ঠিক আছে? তাহলে নিচের কোনটি রুই মাছ নয়? লোহিত। ঠিক আছে? হিমো মানে রক্ত, সিল মানে গহ্বর। মিজান, ভেরি গুড। নিচের কোনটি টটোনিম? টটোনিম কি জানো? যখন কোনো বৈজ্ঞানিক নাম দুইটা একই রকম হয়, যেমন ধরো কাতলা কাতলা, এটাকে বলে টটোনিম। এরকম আরো অনেক কিছু আছে।
যেমন নাজা নাজা। নাজা নাজা হচ্ছে গোখরো সাপের বৈজ্ঞানিক নাম। ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে হিলসা হিলসা। সো এই টাইপের ব্যাপারগুলোকে বলা হয়, দেখো এই যে একই টাইপের মানে গণ এবং প্রজাতি এই নামের দুইটা অংশ যদি একই রকম হয় তখন তাকে বলে টটোনিম। তো আমরা বুঝতেই পারতেছি কাতলা কাতলা এটা হচ্ছে একটা টোটোনিম। ঠিক আছে। রুই মাছের আইস কি? রুই মাছের আই হচ্ছে সাইক্লোয়েড। এটা আমরা গত ক্লাসেও শিখেছিলাম। রুই মাছের দেহে কয়টা ছিদ্র থাকে? আমরা যদি একটা রুই মাছের চেহারার দিকে তাকাই, তো আমাদের এই যে রুই মাছ, এই রুই মাছের দেহে তিনটা ছিদ্র থাকে। কয়টা ছিদ্র থাকে ভাইয়া? তিনটা ছিদ্র থাকে। একটা হচ্ছে জনন ছিদ্র, জনন ছিদ্র, রেশন ছিদ্র, পায়ু ছিদ্র। তিনটা ছিদ্র থাকে। কয়টা ছিদ্র থাকে? তিনটা। জনন ছিদ্র, রেশন ছিদ্র, পায়ু ছিদ্র। তাহলে রুই মাছের দেহে কয়টা ছিদ্র থাকে? সঠিক অ্যান্সার তিনটা। রুই মাছের দেহে কয়টা ছিদ্র থাকে? তিনটা। 42-এর 3। আচ্ছা, রুই মাছের প্রধান চলন অঙ্গ। দেখো ভাইয়া, এই যে রুই মাছ, আমাদের এই রুই মাছ যে চলাফেরা করে, চলাফেরা করার জন্য এই পাখনাগুলা হেল্প করে। তো দেখো তো সবচেয়ে শক্তিশালী পাখনা হচ্ছে লেজ। এই লেজের নামকে বলা হয়েছে পুচ্ছ পাখনা। তাহলে রুই মাছ কোনটার সাহায্যে ভালোভাবে চলতে পারে? অবশ্যই লেজের সাহায্যে, পুচ্ছ পাখনা। প্রধান চলনশীল অঙ্গ পুচ্ছ পাখনা। ক্লিয়ার? রেচন ছিদ্র, পায়ু ছিদ্র, জনন ছিদ্র। প্যারাডক্স মিজান, ভেরি গুড। আচ্ছা, আইসের কি দেখে রুই মাছের বয়স বোঝা যায়? আইসের কি দেখে রুই মাছের বয়স বোঝা যায়? আমরা যদি রুই মাছের আইসের ক্ষেত্রে দেখি, এই যে রুই মাছের একটা আইস, তো এই রুই মাছের আইসে দেখো এখানে লাল লাল কিছু দাগ দেওয়া আছে। এই গাঢ় দাগগুলা 1 বছরে একটা করে হয়। এই জন্য এটাকে বলা হয়েছে অ্যানুলাস। অ্যানুয়াল মানে বার্ষিক, বছরে একটা করে দাগ হয়। এই অ্যানুলাস দেখে আমরা বুঝবো যে বার্ষিক বৃদ্ধি রেখা। অ্যানুলাসকে বলা হয় বার্ষিক বৃদ্ধি রেখা। তাহলে কি দেখে আমরা রুই মাছের বয়স বুঝবো ভাইয়া? অ্যানুলাস। ক্লিয়ার? জুনায়েদ ভাইয়া দেখো, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র হইল একচক্রী। কারণ রুই মাছের, আমরা যদি রুই মাছের ফুসফুসটা দিকে তাকাই, দেখো এখানে এই যে এটা হচ্ছে রুই মাছের ফুসফুস, হ্যাঁ সরি রুই মাছের হৃৎপিণ্ড। তো এখানে শুধু একদিক দিয়েই রক্ত যেতে পারে। যদি এই দুইভাবে রক্ত যাওয়া আসা করতে পারতো তাহলে সেটা হয়তো দ্বিচক্রী। যেহেতু মাত্র একদিক দিয়েই রক্ত যাতায়াত করতে পারতেছে, মাত্র একদিক দিয়েই রক্ত যাচ্ছে, এই জন্য রুই মাছের রক্ত সংবহন তন্ত্র একচক্রী। আর দ্বিচক্রী হচ্ছে মানুষের রক্ত সংবহন তন্ত্র। ওকে। রোকাইয়া জেসমিন, রোকেয়া জেসমিন। আচ্ছা আপু দেখো, আচ্ছা আমি একটু সময় নিব, জাস্ট একটা বিজ্ঞাপন বিরতি নেই। হ্যাঁ, অনেকক্ষণ ক্লাস করাইলাম, 2 মিনিট কথা বলবো। দেখো একটু, আমি এই যে তোমাদের যেভাবে এমসিকিউ পড়াচ্ছি, এমসিকিউ সলভ করাচ্ছি, মেইন বই থেকে দেখাচ্ছি, এইভাবে যদি কেউ পড়ে তাহলে তার মেইন বইটা সম্পূর্ণ পড়া হয়ে যাবে এবং এমসিকিউতে সে মাস্টার হয়ে যাবে। এই জন্য আমাদের এই কোর্সের নাম আমি দিয়েছি এমসিকিউ মাস্টার। তোমাদের এইচএসসি বায়োলজির উপর মানে বোটানি জুলজি এই পুরাটার উপর তোমাদের একটা কোর্স আমি লঞ্চ করব ভাবতেছি, সেটার নাম হবে এমসিকিউ মাস্টার। আর মেডিকেল প্রিপারেশন যারা নিবা তাদের জন্য এই বায়োলজির উপর এমসিকিউ মাস্টার কোর্স রান করব। তো তোমরা বুঝতেই পারতেছো যে কিভাবে আমি পড়াচ্ছি। এতক্ষণ ধরে তোমরা ক্লাস দেখলা, তো যেভাবে তোমাদের পড়াইলাম এইভাবেই তোমাদের বাকি ক্লাসগুলোও হবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে তোমাদের এই যে যেই কোয়েশ্চেনটার আমি ক্লাস নিলাম না, এই কোয়েশ্চেনটার উপরেই তোমাদের আবার এক্সামও হবে যারা কোর্সে ভর্তি হবা। এবং এটা ছাড়াও আরো বিভিন্ন কোয়েশ্চেনের এক্সাম হবে, না পারলে আমি আবার সলভ করাই দিব। এইভাবেই মূলত এই কোর্সটাকে সাজিয়েছি। ঠিক আছে। সো তোমরা যদি চাও তাহলে এই কোর্সে ভর্তি হতে পারো। তোমরা যদি ইন্টারেস্টেড হও মানে তোমরা যদি আগ্রহ দেখাও তাহলে তাহলে আমি এই কোর্সটা রান করব, না হলে রান করব না। যদি কমপক্ষে 50 জন ইন্টারেস্টেড হয় তাহলে কোর্সটা রান করব। ঠিক আছে। সো তোমাদের কাজ হচ্ছে তোমাদের বন্ধুদের জানানো যাতে সবাই ক্লাস করে।
প্রথমেই তো ভর্তি হতে হবে না, আগে ফ্রি ক্লাস করো, ফ্রি ক্লাস দেখে ভালো লাগলে তারপর তুমি ভর্তি হবা। আর আমি যেভাবে পড়াচ্ছি, তুমি ইউটিউবে অনেক হচ্ছে যে ওয়ান শট এমসিকিউ ক্লাস পাবা, ইউটিউবে অনেক ওয়ান শট এমসিকিউ ক্লাস পাবা, কিন্তু সেই ক্লাসগুলা তোমাকে এই যে আমি যে মেইন বই দাগায় দিচ্ছি, মেইন বই দেখায় দিচ্ছি, এই কাজটা অন্য ভাইয়ারা কি করে তুমি নিজেই বলো, করে? করে না। সো আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়াইলে তোমার পড়াশোনা একদম এ টু জেড কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর আগামীকাল তোমাদের পড়াবো পরিপাক। আগামীকাল রাত 10টায় আরেকটা ক্লাস হবে পরিপাক, এই যে এভাবেই ক্লাস হবে, ঠিক আছে? পরিপাক। রাকিব বলেছে আই এম ইন্টারেস্টেড, ঠিক আছে ভাইয়া, তুমি ইনবক্সে নক দিও, ঠিক আছে? তুমি এইচএসসি কত ব্যাচ রাকিব ভাইয়া? গত ক্লাস করার পর কয়েকজন ইন্টারেস্টেড দেখাইছিল, আজকে যদি আরো কয়েকজন হয় এভাবে আশা করি আমাদের 50 জন হয়ে যাবে। শোনো, আমি তোমাদের জন্য এই যে ক্লাসগুলা নিচ্ছি, এই যে কোয়েশ্চেনগুলো যে আমি তোমাদের দেখাচ্ছি, কোথায় গেল কোয়েশ্চেন? ও এই যে এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাকে টাইপ করতে হয়েছে, এবং এই কোয়েশ্চেনগুলো আমাকে রিসার্চ করে বের করতে হয়েছে যে পরীক্ষায় কোন টাইপের কোয়েশ্চেনগুলো বেশি আসতেছে, আমি সেই কোয়েশ্চেনগুলোই এখানে টাইপ করছি। যাই হোক, তো এই যে এইগুলো করতে কিন্তু আমার অনেক সময় লাগতেছে, আবার এই যে তোমাদের ক্লাস নিচ্ছি। সো তোমাদের কোর্স থেকে, তোমাদের যে সবগুলো অধ্যায়ের কোর্স করাবো, কোর্স থেকে যদি আমার মিনিমাম একটা প্রফিট না আসে, তাহলে তো আমার কোর্স করানো ঠিক হবে না, বলো? আচ্ছা, সো যাদের প্রয়োজন মনে হবে তারা ভর্তি হয়েও। আর আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমার ক্লাসে আমি সম্পূর্ণ ফুল ইফোর্ট দিয়ে পড়াবো। অনেক ভাইয়া নাকি টাকা মেরে দেয় অনলাইনে, এরকম প্রতারণা গ্রুপে অনেক পোস্ট দেখি। কিন্তু ভাইয়া শোনো, আমি অনলাইনে বিজনেস করতে আসছি, সত্য কথা যে আমি অনলাইনে বিজনেস করতে আসছি, এডুকেশন বিজনেস, তোমাদের পড়াবো, টাকা নিব। এখন আমি তোমার 1000 2000 টাকা নিয়ে যদি আমি মেরে দেই, তাহলে পরবর্তীতে আর কোনো স্টুডেন্ট আমার কাছে ভর্তি হবে? হবে না। সো আমি কখনোই টাকা মারবো না, এতটুকু শিওর থাকতে পারো। আর একটা মানুষ টাকা মেরে যাবে কোথায়? আমার ফোন নাম্বার টোন নাম্বার সবই তো দিচ্ছি। আচ্ছা যাই হোক, এবার কি বলেছে, পরের কোশ্চেনে চলে আসো। উপযুক্ত পরিবেশের অভাবে রুই মাছের ডিম দেহ কর্তৃক শোষিত হওয়াকে কি বলে? ধরা যাক এইটা একটা রুই মাছ। আচ্ছা, এই আমাদের রুই মাছ, এই রুই মাছ মা মাছের পেটে অনেক ডিম। এখন এই রুই মাছ যে ডিম পারবে, ডিম পারার মতো সে উপযুক্ত পরিবেশ পায় নাই, তাহলে সে কি ডিম পারবে? বলো, পারবে না। ডিম পারলে তো ডিমগুলো নষ্ট হবে। তখন রুই মাছ আর ডিম পারে না, বরং ওই ডিমগুলা তার দেহ পুষ্টি হিসাবে আবার শোষণ করে নেয়। এই ঘটনাটাকে বলা হয় অ্যাট্রেসিয়া, মনে রাখবা। কি বলে ভাইয়া? অ্যাট্রেসিয়া। যদি জানতে চাও যে এটা কোথা থেকে কোয়েশ্চেনটা করা হয়েছে, তাহলে আসো তোমাদের দেখাই যে এটা কোন জায়গা থেকে কোয়েশ্চেন করছি। ওয়েট, মেইন বইটাও দাগাই দিচ্ছি। রুই মাছের ডিম পাড়ার উপযুক্ত পরিবেশের অভাবে দেহ কর্তৃক শোষিত হয়, মানে ওই ডিমটা আবার ওই শরীরের মধ্যে মিশে যায়। এই ঘটনাটাকে বলা হয় অ্যাট্রেসিয়া। দেখছো এটা কোথায় আছে? এটা আছে এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপে, অ্যাট্রেসিয়া। এটা কিন্তু ক নাম্বারেও আসতে পারে, অ্যাট্রেসিয়া কাকে বলে, ঠিক আছে? রুই মাছ লোনা পানিতে ডিম পারে? না, রুই মাছ লোনা পানিতে ডিম পারে না, রুই মাছ স্বাদু পানিতে ডিম পারে। স্বাদু পানির আরেক নাম হচ্ছে মিঠা পানি, মানে যেই পানি আমরা খাই। মিঠা পানি দিয়ে একটা কবিতা আছে, এই সুন্দর ফল এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই কবিতা লিখছে কাজী নজরুল ইসলাম, ক্লাস 5-এ ছিল, মেবি 5-6-এ। আচ্ছা, মিঠা মিঠা দিয়ে তো একটা গানও আছে, মিঠা লাগে যত ব্যথা দিস রে কালা। আচ্ছা, লোনা পানিতে ডিম পারে, রুই মাছ পারে না। ডিম ফুটে যে রুই মাছ বের হয় তাকে কি বলে? এই কোয়েশ্চেন আসো আমরা মেইন বই থেকে দেখি। এই যে আমরা যদি দেখি যে রুই মাছের জীবন চক্র, তাহলে আমরা প্রথমেই পাবো রেণু পোনা। ডিম ফুটে যে পোনাটা বের হয় তাকে বলে রেণুপোনা বা হ্যাসলিং। তারপরে আরেকটা কথা আছে, ওই রেণুপোনার পরবর্তীতে বলা হয় আঙ্গুলিপোনা বা ফিঙ্গারলিং। তারপরে বলা হয় ব্রুট মাছ, ব্রুট মাছ বা যৌন পরিপক্ক মাছ। ব্রুট মাছ হচ্ছে অ্যাডাল্ট মাছ, মানে এই মাছটা
যৌন জননে সক্ষম, সে বাচ্চা কাচ্চা জন্ম দিতে সক্ষম, সে ডিম পাড়তে সক্ষম, বুঝছো? তাহলে যেই মাছ ডিম পাড়তে পারে তাকে বলে ব্রুট মাছ, আর যেই মাছ ডিম ফুটে বের হয় তাকে বলে রেণুপোনা বা হ্যাসলিং। তাহলে ডিম ফুটে যে মাছ বের হয়, ডিম ফুটে যে রুই মাছ বের হয় তাকে কি বলে? হ্যাসলিং। যৌন জননক্ষম রুই মাছকে কি বলে? যৌন জননক্ষম রুই মাছকে বলে ব্রুট ফিশ বা ব্রুট মাছ। প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ নদী হচ্ছে হালদা নদী, এটা মনে রাখবা, ঠিক আছে? এখানে রুই মাছ ডিম পাড়ে। আমাদের অধ্যায়টা শেষ হলো। পিচ্চিপোনা, হ্যাঁ। যাই হোক, আরেকবার বিজ্ঞাপনের কথা বলি। কোর্সের কথা আর কি বলবো, শোনো। যদি এই আমার কোর্সে ভর্তি হও তাহলে তোমার বায়োলজিতে তোমাকে বস বানানোর দায়িত্ব আমার। আমি যতটুকু পারি, মানে আমি যেভাবে বায়োলজি পারি সেভাবে আমি তোমাকে শেখাবো ইনশাল্লাহ। আর এভাবে অনলাইনে অন্য কোনো ক্লাস আমি আমি শোনো ভাই, আমিও কিন্তু অন্য ভাইয়াদের ক্লাস দেখি। তোমরা যেমন অন্য ভাইয়াদের ক্লাস ইউটিউবে দেখো, আমিও দেখি। কারণ অনলাইনে টিকে থাকতে হলে প্রচুর প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। এখানে অনেক টিচার, এত এত টিচারের মাঝখানে আমার কাছে স্টুডেন্ট কেন ভর্তি হবে? যদি আমার মধ্যে ইউনিকনেস না থাকে, যদি আমার পড়ানোর কোয়ালিটি না থাকে, স্টুডেন্ট আমার কাছে ভর্তি হবে না। সো আমি সবসময় চেষ্টা করি অন্যদের থেকে অনেক বেশি কিছু দেওয়ার, বেস্টটা দেওয়ার। সো তোমরা যদি ভর্তি হও, আশা করি আমি আমার বেস্টটা দিব এবং বায়োলজি নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? যারা ভর্তি হবা নক দিও। হালদা নদীটা কোথায় মিজান? হালদা নদী বিডিতে, বাংলাদেশে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আগামীকাল পরিপাকের উপর ক্লাস হবে রাত 10টা বা 10টার একটু পরে, ঠিক আছে? মানে আমাকে তো কোয়েশ্চেনগুলো সাজাইতে হয়, এই সাজানোর পর সেটিং করতে করতে একটু সময় লাগে, এই জন্য লেট হয়ে যায়, ঠিক আছে? সো ধরো যে রাত 10টার দিকে আমরা ক্লাস শুরু করব পরিপাকের। আর তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, যে ক্লাসে তোমরা ফ্রেন্ডদের মেনশন দিবা। আর দেখি কতজন শেয়ার দিছো, 6জন মাত্র শেয়ার দিছো কেন? যতজন ক্লাস করলা সবাই শেয়ার দিতে পারতা না? একটা শেয়ার দিলে কি খুব তুমি খুব ক্ষতি হয়ে যাইতো তোমার, বলো? শেয়ার দিবা ক্লাস, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকো। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আচ্ছা, ক্লাস স্টপ করে দিচ্ছি, ঠিক আছে?